প্রিয় দর্শক, আজকে ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে যেন ধর্ষণের উৎসব। চারদিকে নারীর চিৎকার, শিশুর চিৎকার, মায়ের কান্না, অসহায় বাবাদের কলিজা ফাটা আর্তনাদ। দর্শক, যদি আমরা আইন ও সালিশ কেন্দ্রের জানুয়ারি ২০২০ থেকে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত সংগৃহীত তথ্যগুলো দেখি, সেখানে দেখব কয়েক মাসে ৯৭৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪৩ জনকে, ২০৪ জনকে আরো ধর্ষণের চেষ্টা করা হয়েছে এবং ধর্ষণের শিকার হয়ে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে ১২ জন নারী। চারদিকে ক্রমান্বয়ে যেন নারীদের জন্য বসবাস করা আমাদের দেশে অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। এমত অবস্থায় আজকে আমরা আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি নারীর প্রতি সহিংসতার সাম্প্রতিক প্রবণতা। দর্শক, আপনারা দেখছেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের নিয়মিত সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান সমাজবীক্ষণের আজকে তৃতীয় পর্বের বিষয় আমরা নির্ধারণ করেছি নারীর প্রতি সহিংসতার সাম্প্রতিক প্রবণতা। এই বিষয়ে আমরা আজকে দুই প্রজন্মের ৪ জন অতিথিকে আমাদের সঙ্গে নিয়েছি, আলোচনায় অংশগ্রহণ করবেন। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ঈশানী চক্রবর্তী ম্যাডাম। আমাদের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আরো উপস্থিত আছেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডক্টর আবুল হোসেন। ডক্টর আবুল হোসেন স্যারকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা পরবর্তী প্রজন্ম থেকে অর্থাৎ তরুণ প্রজন্ম থেকে আমাদের আলোচনায় নিয়ে এসেছি গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের দুজন শিক্ষার্থী, নুজহাত নওশীন স্বর্ণ ও আরুজা ইসলাম। আমরা নুজহাত নওশীন ও আরুজা ইসলামকেও আমাদের আলোচনায় জানাচ্ছি গ্রিন ইউনিভার্সিটি সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান পরিবারের পক্ষ থেকে। দর্শক, যে কথা বলে আমরা শুরু করেছিলাম যে চারদিকে আজকে নারীর জন্য অনিরাপদ মনে হচ্ছে পুরো সমাজটাই। নারীর প্রতি সহিংসতার নানাবিধ কদর্য রূপ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, যেটা ঐতিহাসিক কাল থেকেই ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে মনে হচ্ছে এটা অতীতের যে কোনো সময়ের চেয়ে বহুগুণে বেড়েছে এর ব্যাপ্তি, নির্যাতনের ধরন, বৈচিত্র্যতা এবং এর দীর্ঘস্থায়ী প্রভাব। সামগ্রিকভাবে এই বিষয়টা সম্পর্কে প্রথমেই আমরা জানতে চাইব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ঈশানী চক্রবর্তী ম্যাডামের কাছে। ঈশানী চক্রবর্তী, আপনি যদি এই সামগ্রিক প্রবণতাটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আচ্ছা, আমি তাহলে শুরু করছি। সবাইকে শুভ সন্ধ্যা। আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই একসাথে। আর প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি গ্রিন ইউনিভার্সিটিকে বা আয়োজকদেরকে এবং বিশেষভাবে প্রফেসর আবুল হোসেনকে। আবুল হোসেন ভাই আমার অনেক দীর্ঘদিনের পরিচিত। উনি বললে না আসতে উপায় নেই, সে কারণেই আসা, খুব একটা প্রস্তুতি সহকারে আসতে পেরেছি সেটা নয়। তবে যেটা একটু আগেই বলা হলো যে নানা ধরনের নারীর প্রতি নানা ধরনের সহিংসতার ক্রমাগত উদ্বেগজনক হারে বাড়ছে এবং ক্রমাগত তথ্য বা সংবাদ আমরা পাচ্ছি। এখানে এই প্রেক্ষিতে ইদানিংকালের এই সমস্ত ঘটনাবলী প্রেক্ষিতে আসলে মানে প্রতিদিন এত বেশি আলোচনায় আসছে, টকশো হচ্ছে, লেখালেখি হচ্ছে, নানান কিছু হচ্ছে। এখানে নতুন তেমন করে কি বলার আছে আমি ঠিক জানি না। তবে একটা জিনিস, যে এই বিষয়টা এতই গুরুত্বপূর্ণ এবং এত স্পর্শকাতর একটা বিষয়, এবং সুতরাং এটা যদি বারে বারেও বলা হয় একই কথা, সেটা বরং একটা মানে বারে বারে বলারও একটা বিশেষ গুরুত্ব আছে, যে তাহলে সমাজে জনমনে এটার গুরুত্ব বৃদ্ধি পায়, প্লাস এই ব্যাপারে সচেতনতা বাড়ে এবং আমাদের জানা বোঝার যে ঘাটতি আছে সেগুলো মেটে। সুতরাং একই কথা যদি আমরা বারে বারেও বলি, তাতেও কোনো, আমার মনে হয় না যে কোনো অসুবিধা আছে। আজকের আলোচনায় আরেকটা জিনিস এখানে আমরা যেটা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে
নারীর প্রতি সহিংসতা, নারী তো আসলে নারীর প্রতি সহিংসতা বলতে আসলে যেটা বোঝায় সেটা আমরা সবাই বুঝি আসলে কম বেশি, যে নারীকে আসলে সমাজবদ্ধ প্রাণী হিসাবে নারী তো নারী পুরুষের মতো নানান ধরনের জাতিগত, ধর্মগত, অর্থনৈতিক, বর্ণগত নানান রকমের নিপীড়ন এবং নির্যাতন এবং সহিংসতার শিকার এমনিতে হয়ে থাকেন, সেটা পুরুষও হয় নারীও হয়ে থাকে। কিন্তু নারীকে আসলে সমাজে বিশেষভাবে কতগুলো সহিংসতা, নির্যাতন, নিপীড়নের সমস্যা সম্মুখীন হতে হয়, যেটা নারী বলেই হতে হয়। এই কারণে এই বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ, কারণ এর একটা প্রভাব এর মানে নারীর শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত অবস্থানের ক্ষেত্রে ব্যাপকভাবে পড়ে, এবং নারীকে আসলে পিছিয়ে টেনে রাখার বা অবদমন করে রাখার এটা একটা বিশাল উপায়, যে নির্যাতন বা ইয়ে। যে কারণে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করা উচিত, এবং আজকে যে বিষয়টাকে নিয়ে আসা হয়েছে এই জন্য আমি মনে করি যে খুবই সময়োপযোগী একটা বিষয়। আর আজকের আলোচনায় আরেকটা যেটা, এবং তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নারীর প্রতি সহিংসতার একটা প্রধান সিংহভাগ সহিংসতা হচ্ছে নারীর প্রতি যৌন সহিংসতা, এবং সেই কথাটাও আসলে খোলামেলা খুব জোরে সোরে উচ্চারিত হওয়া উচিত, কারণ এই জিনিসটা নিয়ে আমাদের সমাজে ট্যাবু আছে, আমরা বলতে চাই না, এবং না বলার কারণে হচ্ছে যে এই জিনিসগুলো জানা যায় না। সুতরাং নারীর প্রতি সহিংসতার নানা ধরন থাকলেও সেটার একটা বড় জায়গা হচ্ছে যৌন সহিংসতা। আর সাধারণভাবে নারী সহিংসতা একটা বিস্তৃত বিষয়, এটা পরিবার থেকে শুরু করে কর্মক্ষেত্র, পেশাগত জগৎ, ধর্মীয় অনুশাসন, সাংস্কৃতিক রীতি পদ্ধতি, তারপরে বিচরণ ক্ষেত্র কোথায় নেই, সমস্ত জায়গায় এটা একটা বিস্তৃত, এবং সবখানেই নারীকে নানাভাবে নানা ধরনের নির্যাতন, নিপীড়ন বা সহিংসতার শিকার হতে হচ্ছে প্রতিদিন, যার প্রমাণ আমরা এখন আসলে বিভিন্নভাবে পাচ্ছি। আর এই প্রসঙ্গে আরেকটা যেটা এসছে আজকের আলোচনায় আপনারা নিয়ে এসছেন, সেটা হচ্ছে সাম্প্রতিক প্রবণতা। তার মানে যখনই আমরা সাম্প্রতিক প্রবণতার কথা বলি তখন আমাদেরকে আরেকটা জিনিস চিন্তা করতে হয়, তাহলে অতীতে কি ছিল? অতীতে কি এর থেকে কম ছিল? নারী সহিংসতা সবখানেই আছে, সব দেশে আছে। কিছুদিন আগে ইউএন উইমেনের একটা রিপোর্টে বেরিয়েছে যে পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে নারী সহিংসতা, নারী প্রতি সহিংসতা নেই, হয়তো কম বেশি আছে মাত্রায়। কিন্তু কথা হচ্ছে তাহলে অতীতে এটা কি ছিল, থাকলেও কতটা ছিল, কেমন ছিল, কম ছিল কেন বা বেশি ছিল, কোথায় কম ছিল, কোথায় বেশি ছিল, আজকে কেন বেশি হচ্ছে, আজকে কোন কোন জায়গাগুলোতে বেশি হচ্ছে, এগুলো জানা বোঝাটাও খুব জরুরি। কারণ আমরা যদি নীতি নির্ধারণী প্রশ্নে যাই বা করণীয় বা কি করা উচিত প্রতিকারে, তখন কিন্তু আমাদের এই প্রশ্নগুলো জানতে হবে যে আগে এই জায়গাগুলো ভালো ছিল, আগে এখানে এই জাতীয় নির্যাতন কম হতো, এখন বাড়ছে, তাহলে কেন বাড়ছে, সেই জায়গাটা অ্যাড্রেস করার যে প্রয়োজনীয়তা সেটা তখন ফাইন্ড আউট করা যাবে। সে কারণে আমার মনে হয় যে এই মানে এইটা এই আলোচনাগুলো জরুরি, বা এই জাতীয় গবেষণা হওয়াটাও অনেক বেশি করে প্রয়োজন আছে এই ইয়েতে। তবে একটা জিনিস হয়তো মানে যেটা মনে হচ্ছে যে ইদানিং কালে, ওই যে একটু আগেই আমাদের উপস্থাপক যে তথ্য দিলেন, প্রচুর পরিমাণে নানান রকম পরিসংখ্যান দেখা দিচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের মতো করে নানান রকম মানে পরিসংখ্যান তথ্য উপস্থাপন করছে। সে থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যৌন সহিংসতা নারীর প্রতি এটা আসলে কিছুটা হলেও বৃদ্ধির দিকে। তবে সাথে এটাও মনে রাখতে হবে যে অতীতে ছিল না এরকম নয়, অতীতে আসলে রিপোর্টিং হতো কিনা, আমরা জানতাম কিনা, বা সহিংসতার যে ডেফিনেশন ছিল কিছু বছর আগেও কিন্তু রেপের ডেফিনেশন একদম একেবারে স্পেসিফিক ছিল না, বা যেমন পারিবারিক সহিংসতা, ম্যারিটাল রেপ, বা কর্মক্ষেত্রে যে নির্যাতন, বসের দ্বারা কর্মীর উপর যে নির্যাতন, নারী কর্মীর উপর, সেগুলো কিন্তু আসলে সহিংসতার ইসের মধ্যে ডেফিনেশনে, সংজ্ঞার মধ্যেই পড়তো না। এখনো এগুলো সংজ্ঞার মধ্যে নিয়ে আসা হচ্ছে, সেটা একটা ভালো দিক। তাতে করে আমরা আরো বেশি জানতে পারছি এই বিষয়ে। কিন্তু সুতরাং তারপরেও যেটা মনে হচ্ছে ইদানিং কালে, যে সেটা সাম্প্রতিক কালে আপনারা যেটা বলছেন যে হয়তো যৌন সহিংসতার পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, এবং সংখ্যা, স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান থেকে আমরা দেখছি যে সংখ্যায় বাড়ছে, সেটা যেমন একটা সত্যি। আমার কাছে আর একটা দিক, আমি এই সংখ্যার ইসে যাচ্ছি না, কারণ এক একটা প্রতিষ্ঠান এক এক ভাবে নানাভাবে পরিসংখ্যান দিচ্ছে, বিচার কত পার্সেন্ট বিচার পাচ্ছে, কত পার্সেন্ট পাচ্ছে না, কত পার্সেন্ট রিপোর্টিং হচ্ছে, কত পার্সেন্ট হচ্ছে না, ইত্যাদি নানান রকম কিছু আছে। ওগুলো তো আসলে যে কোনো একটু অনুসন্ধান করলেই পাওয়া যায়। আমার কাছে যেটা আরেকটা জিনিস মনে হয় যে খেয়াল করার ব্যাপার সাম্প্রতিক দিকে, যে
নারী নির্যাতনের ধরন, ফর্ম, নানা ধরনের নারী নির্যাতন, যেগুলো আসলে আগে এরকম ভাবে দেখা যায়নি। এই যে বাসে সিএনজিতে একটা মেয়ে উঠলে তাকে নির্যাতন করা, হেনস্থা করা, বা এই যে বেগমগঞ্জের যে মেয়েটাকে, যে মহিলাটাকে, নারীকে অত্যাচার করা হলো বিবস্ত্র করে, ফেসবুকে দিয়ে দেওয়া, এগুলো খুবই সাম্প্রতিক একটা প্রবণতা, যেটা আগে ছিল না। কারিগরি উন্নয়নের সাথেই যুক্ত থাকুক বা যেভাবেই হোক, দেখা যাচ্ছে যে এই জাতীয় বিভিন্ন ধরনের, আজকে অথবা গতকালকে সংবাদে এসছে যে বাবা টাকা ধার করেছে, তার প্রতিশোধে মেয়েকে রেপ করা হচ্ছে। সুতরাং এই জিনিসগুলো, এই যে বিভিন্ন ফর্মে নির্যাতনের সংখ্যাই শুধু বেড়েছে তা নয়, ধরনও অনেক বেশি আগে থেকে, মানে নতুন নতুন ধরন যুক্ত হচ্ছে। আরেকটা খুব নতুন ধরন ইদানিংকালে হচ্ছে, যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে যে উইচ হান্টিং। আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যযুগে ইউরোপে ছিল, কোনো মেয়ে লেখাপড়া শিখে যদি একটু লেখাপড়া জানতো বা একটু জ্ঞান বিজ্ঞান চর্চা করতো বা একটু বুদ্ধিমান ছিল, মানে সমাজ জ্ঞান বিজ্ঞান এগুলো নিয়ে কথা বলতো, তখন তাকে উইচ আখ্যা দিয়ে, ডাইনি বা ডাকিনী আখ্যা দিয়ে তাকে পুড়িয়ে মারার অসংখ্য দৃষ্টান্ত মধ্যযুগের ইউরোপে আছে। একইভাবে এখন কিন্তু এই ট্রেন্ডটা আবার ফিরে আসছে। অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে একটা মেয়ে যদি কোনো কারণে দণ্ডিত হয় বা একটা মেয়ে যদি কোনো কারণে আসামি হয়, বিচারের কাঠগড়ায় যাওয়ার আগেই আমরা সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা মিডিয়াতে রগরগে খবর পরিবেশন করে তাকে অলরেডি একটা কাঠগড়ায় দাঁড় করানো হয়, এবং তার অপরাধের বর্ণনা তাকে নানানভাবে এমনভাবে প্রজেকশন করা হয় যে আসলে সে অপরাধী সাব্যস্ত হওয়ার আগেই তাকে মানে অপরাধী করা হয়। এই খুব সম্প্রতি আমার মনে হয় যে গত বছরে যে রিফাত শরীফ বরগুনাতে হত্যা, যে মেয়েটা অভিযুক্ত হলো, ওর স্ত্রী, ওকে নিয়ে পেপারে এত বেশি নানান রকম সংবাদ পরিবেশিত হলো। একটা ছেলে অফেন্ডার, একটা ছেলে আসামিকে নিয়ে কিন্তু এত বেশি কথা হয় না। ধরেই না হয় ছেলেরা আসলে অপরাধ করবে, কিন্তু মেয়েরা কেন করবে? এটা মেয়েরাও যে ভালো মন্দ মিশিয়ে একটা সত্তা, এবং তারও এবং বিচারের মানে বিচার পাওয়ার অধিকার আছে, এগুলো নানান জিনিস আসলে এর মধ্য দিয়ে চাপা পড়ে যায়। তার ফলে যেটা হয় যে শানি এই ম্যাডাম, আমরা আবার আপনার কাছে আসছি। আমরা একটু যদি আপনি অ্যালাউ করেন, সেক্ষেত্রে এই বিষয়ে আমরা সমাজতাত্ত্বিক ব্যাখ্যাটা একটু বোঝার চেষ্টা করব, যে আসলে সমাজবিজ্ঞান তো মানুষ এবং সমাজের আন্তঃসম্পর্ক, মিথস্ক্রিয়াগুলোকে বিশ্লেষণ করে। সে জায়গা থেকে ডক্টর আবুল হোসেনের কাছে জানতে চাইবো যে এই নারীর প্রতি নির্যাতন বা সহিংসতার এই সাম্প্রতিক প্রবণতা কিংবা সহিংসতার সমাজতাত্ত্বিক ব্যাখ্যাটা আমরা ডক্টর আবুল হোসেনের কাছে জানতে চাই। ধন্যবাদ। এবং এখানে যারা আজকে আমরা আলোচনায় আছি তারা এবং যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তো খুবই সুন্দরভাবে অধ্যাপক ঈশানী চক্রবর্তী যেটা বলেছেন, আমার কাছে মনে হয় যে আমার কাছে এটাই মনে হচ্ছিল যে এত বিষয় যে আমরা এটা খুললে তো প্রতিদিনই আমাদের একই রকমের কথা শুনি আর কি, তারপরও কিন্তু আমাদের বলে যেতে হবে, এটা একটা ব্যাপার। এটাই একটা বড় কাজ, বলে যাওয়া। তো এখন একটা বিষয় আছেন উনি ঈশানী চক্রবর্তী যে জিনিসটা বললেন যে এটা সাম্প্রতিক প্রবণতার যে জায়গাটা, সেটা আমাদের প্রবণতার সঙ্গে ফর্মটা উনি উল্লেখ করলেন যে কি ধরনের নতুন নতুন ফর্ম দেখা যাচ্ছে। তো সেই ফর্মগুলো নিয়ে একটা আলোচনা করা যাবে। তার আগে আমি একটু বলতে চাই, কারো মনে হতে পারে যে এগুলো ওদের ইদানিং আরম্ভ হয়েছে, আমাদের বাংলাদেশ গোটা পৃথিবীতে তো আছেই, তবে ঈশানী চক্রবর্তী যেটা বললেন এখন সেটা আজকে যদি আমরা তখন সে 90-এর আগে যে সোভিয়েত ইউনিয়ন ছিল সেখানে কিন্তু এটা কখনো ইস্যু হয়নি। আজকে কিন্তু যে কিউবা আছে সেখানে কিন্তু এটা নারীর প্রতি সহিংসতা একটা ইস্যু হয় না, বিকজ অফ ওখানে আলাদা ধরনের একটা শাসন ব্যবস্থা আছে, সেটার কারণে। এটা পৃথিবীময় ব্যাপারটা। অন্য যে বিষয়টা একটু বলতে চাই যে সব জায়গায় পৃথিবীর যে রয়ে গেছে এবং প্রবণতাটা বাড়ছে। একটা রিপোর্ট দেখছিলাম যে ইংল্যান্ড এবং ওয়েলসের উপরে করা, যে সেটা দেখা যাচ্ছে যে একটু বেড়ে গেছে, যদিও এই সংজ্ঞাগতভাবে আমরা যাকে ধর্ষণ বলছি, রেপ বলছি, সেখানে ওখানে আরো অনেক কিছু আছে, তবুও ওইটা দেখা যাচ্ছে যে বেড়ে গেছে কিছুটা। এবং আর একটা ঘটনা ঘটছে ওই রিপোর্টটাতেই দেখলাম, সেটা হচ্ছে যে ইয়েটা কমে যাচ্ছে, মানে যেটা হচ্ছে যে কনভিকশনের ব্যাপারটা কমে যাচ্ছে, এরকম একটা। তো ওই জায়গা থেকে পরিসংখ্যানের একটা ব্যাপার তো আছেই, কিন্তু তার আগে আমি বলতে চাই
যে সোশিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা কয়েকটা জিনিস এখানে বুঝতে পারি। একটা উল্লেখ করলেন, যেটা হচ্ছে যে সোশ্যাল ট্যাবু বলে যে কথাটা আছে, যেটা ঈশানী চক্রবর্তী বললেন আর কি, এটা একটা আছে। সোশ্যাল স্টিগমা বলে একটা আছে। আরেকটা হচ্ছে এটা আমরা যেকে হয়রানি বাংলায় বলি আর কি, হয়রানিরও বহু রকমের টার্ম আছে, একটা হয়রানি। তারপরে আমাদের আরো একটা বিষয় আছে, যেটা হচ্ছে যে ক্ষমতা। এটা ক্ষমতা সোশিওলজি যেটা বলতে পাওয়ার, পাওয়ারের সঙ্গে, সেই পাওয়ারটা শক্তি নয়, এটা হলো বল প্রয়োগ। আর একটা হচ্ছে সোশিওলজিক্যাল যে ক্ষমতা, ক্ষমতা হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউশনের সঙ্গে সম্পর্কিত থাকে যে ক্ষমতা। আর একটা বিষয় আছে, যেটা হলো যে আমাদের এথনিক আইডেন্টিটির জায়গা থেকে, যেটা যে প্রবল সংস্কৃতি বলে। আমি যদি বলি যে বাংলাদেশের ক্ষেত্রে এখন চলে আসি, যে বাঙালি মুসলমান, এটা এথনিক গ্রুপ হিসাবে সংখ্যাটা বেশি। স্বভাবতই যে অন্যান্য যে এথনিক গ্রুপসগুলো আছে সংখ্যায় কম, তারা কিন্তু অনেক বেশি নির্যাতনে, এটা স্ট্যাটিস্টিক্যালি দেখা যায় এবং এটা আমরা জানি। এরপরে আছে আমার একটা দেশে, যে কোনো দেশেই মাইনরিটি বলে যেটা কথাটা আছে, কিন্তু যা কিছুই ঘটে তার পিছনে অনেক সময় মনে হয় যেটা এমনি এমনি ঘটছে। হ্যাঁ, এমনি এমনি যে সংখ্যাটা ঘটে সেটা হলো খুবই কম, যেটা আমরা অনেক সময় দেখি যে হঠাৎ করে কিছু হলো, কিন্তু সেটা না। সমস্ত কিছু কিন্তু ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। যেমন দুই রকমের ক্ষমতার কিন্তু ব্যাপারটা আছে। একটা ক্ষমতা হচ্ছে যে স্টেট ইটসেলফ, রাষ্ট্র কিন্তু নিজেই এটা ইয়ে করে। আমি যদি বলি যে রাষ্ট্র আর সমাজ দুটো জিনিস তো, এবং রাজনৈতিক দল, রাষ্ট্র কিন্তু অনেক সময় সমস্ত কিছুটাকে বাঁচাতে চায়, এটাকে সাপ্রেস করতে চায়, সেটা একটা ব্যাপার। এবং পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার, সে আমরা যদি বাংলাদেশের 2001 সালে অনেক কথা হচ্ছিল, এরকম হইচই কিন্তু হয়েছিল, তখন আলাদা একটা সরকার ছিল, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলেও কিন্তু হইচই হচ্ছিল। আমাদের যে ইয়াসমিন হত্যা, সেটা নিয়েও অনেক কথা হয়েছে। তা আমি যে কথাটা বলতে যাচ্ছি, সোশিওলজিক্যালি যে ক্ষমতার সঙ্গে সম্পর্কিত মানুষজনের এই যে আজকের যে ধর্ষণের সঙ্গে সম্পর্কিত করার ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করবো, এখনই করছি না। কিন্তু এখানে আমাদের একটা বিষয় আমি বলতে চাই, যে সোশ্যাল ট্যাবু বলে যে কথাটা আছে, সেটাকে কেন্দ্র করে, এবং স্টিগমা যে কথাটা আছে সেটাকে কেন্দ্র করে, যেটা ঈশানী চক্রবর্তী বলছিলেন, এটা সোশিওলজিক্যাল খুব ইম্পর্টেন্ট, এবং এটা খুব ভেঙে দেওয়া খুব সহজ কাজ না। যেমন এটা পারিবারিক ইনস্টিটিউশন থেকে আরম্ভ হয়, যে আমরা কোন মাত্রার, এই যে কথাটা হলো স্ট্যাটিস্টিক্স, কোন মাত্রার ঘটনাটা ঘটলে খবর হয়, এটা একটা ব্যাপার। একটা হলো চেপে যাওয়া, যে কারণে সবাই কিন্তু বলছে যে এই বিষয়গুলো যা যে পরিসংখ্যান আসছে এটা ঠিক না, এটা সবাই পরিসংখ্যানটা করে আবার এই কথাটা বলছে, কারণ পারিবারিকভাবেই একটা দেখা হয় যে এটা যেন আর না বাইরে যায়। এবং আরেকটা হচ্ছে যে এটা এটা পারিবারিক একটা ব্যাপার আছে, বংশীয়, এটা সেটা। ট্যাবুটা হচ্ছে এরকম একটা জিনিস। আর স্টিগমা তো হলো আর একটা কলঙ্কের ব্যাপার আর কি, কলঙ্ক, যে এইটা দিয়ে তো একেবারে কলঙ্কের জায়গা চলে আসবে। তো সেই জায়গাগুলো থেকে আমি যদি বলি, এইটার সঙ্গে স্টেটের সম্পর্কটা কি, আমরা যদি বিচারালয় ইত্যাদি দেখি, যেটা ঈশানী চক্রবর্তী বলার চেষ্টা করছিলেন, যে আজকে যে গ্যাং রেপ ইত্যাদি যেটা হচ্ছে, কিন্তু আমি একটু বলতে চাই যে আমাদের যে স্ট্যাটিস্টিক্সটা, কেউ বলছে 3% আপনার শাস্তি পায়, কতটা কোর্টে যায় বা মামলা হয় সেটা নিয়ে একটা বিরাট বিতর্ক আছে। এটা বলা হয়, কেউ কেউ বলে যে 25% যায়। আচ্ছা, ওই 25%-এর আবার ওখানে যাওয়ার পরে 3% একটা হচ্ছে শাস্তি হয়, এটারও আর একটা মত আছে 7%। তার মানে ঘটনাটা হচ্ছে যে আমাদের যে রাষ্ট্র যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু অনেক সংকট রয়ে গেছে। কোর্টে যাওয়াটা যে একটা ব্যাপার, এবং যেটা ঈশানী চক্রবর্তী বলছিলেন, এটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে আপনি যেভাবে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করেছেন, যে এই নির্যাতন কিংবা সহিংসতা এর সাথে ক্ষমতার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, ঐতিহাসিক কাল থেকে ছিল, বর্তমান সময়েও। পাশাপাশি আপনি আরো দুইটা বিষয় আলোকপাত করার চেষ্টা করেছেন, যে নির্যাতনের শিকার নারীর মানসিক অবস্থা, স্টিগমার জায়গাটা, আরেকটা হচ্ছে প্রকাশ্যে বলতে না চাওয়া। অনেক ধরনের নির্যাতন আমরা প্রতিনিয়ত দেখি, যেগুলো অনেক নারী এক্সপ্লোর করতে চায় না, বলতে চায় না, কারণ এখন পর্যন্ত আমাদের সমাজ এই ট্যাবুগুলোকে ভাঙতে পারে নাই। স্যার, এই বিষয়ে আমরা আবার আপনার কাছে আসছি। আমরা একটু পরবর্তী প্রজন্মের যে আমাদের দুইজন শিক্ষার্থী আছেন, বর্তমান তরুণ প্রজন্মের, নুজাত মহসিন ও আরুজা ইসলাম, ওদের কাছে আমরা একটু শুনে আসি। স্যার,
নুজহাত নওশিন, আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে আসলে আপনার ফ্রেন্ড সার্কেল, আপনি যে এজ গ্রুপে বিলং করেন, আপনার জায়গা থেকে সহিংসতার বিষয়গুলোকে কিভাবে পারসিভ করা হয়? ধন্যবাদ স্যার, শুভ সন্ধ্যা সবাইকে। ঈশানী চক্রবর্তী ম্যাম, ডক্টর আবুল হোসেন স্যার, আহসান হাবিব স্যার, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আর আমাকে আজকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো স্যার যেটা বললেন যে আমাদের আসলে এই প্রজন্মের আমরা যারা আছি তারা কিভাবে এই সহিংস আচরণ বা নারীর প্রতি যে সহিংসতা এটাকে কিভাবে দেখছি। আসলে এটা কিন্তু এখন এই স্যার যেটা বললেন, ম্যাম যেটা বললেন, নারীর প্রতি সহিংসতা তো আগে থেকেই ছিল। এটা এখন আমাদের মধ্যে নতুন প্রজন্ম বলি আর আমরা সবাই বলি, সামগ্রিক সমাজের সকল মানুষের কথাই বলি, একটা কিন্তু সচেতনতা বোধ তৈরি হয়েছে, কিছুটা হলেও তৈরি হয়েছে সেটা। তো সেখান থেকে কিন্তু সবাই যার যার জায়গা থেকে কিন্তু কিছুটা হলেও এর প্রতিরোধ বা এ সম্পর্কে কথা বলা, সচেতনতা তৈরি করা, সেই বিষয়ে কিন্তু একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে সবার মধ্যে। এবং আমি আশেপাশেও যেটা দেখি, আমার বন্ধু বান্ধব তারাও কিন্তু এটা নিয়ে কিছুটা হলেও কথা বলতে তারা আগ্রহী, এবং তারা যে সমস্যাগুলো ফিল করছে তারা কিন্তু এখনো শেয়ার করে সবাইকে। কিন্তু তারপরেও কিন্তু সমাজের একটা, স্যার যেটা বললেন, সোশ্যাল স্টিগমা একটা ব্যাপার আছে, এবং আমাদের পারিবারিক একটা কিন্তু ট্রেডিশনাল একটা চিন্তা আছে যেখানে এই ব্যাপারগুলোকে একটু ট্যাবু হিসেবে ধরা হয়, যেন আমরা চেপে যাই এই ঘটনাগুলো, যেন আমরা কথা না বলি, শেয়ার না করি, এবং আমরা যেন যেই সংস্থা আছে, আইন প্রয়োগকারী সংস্থা, তাদের কাছে যাওয়ার ব্যাপারে একটা অনীহা কিন্তু আমরা দেখতে পাই। তো এছাড়াও যেটা আসলে সাইকোলজিক্যালি কিন্তু একটা এফেক্ট পড়ে, এবং আমাদের বান্ধবীদের মধ্যে আমরা দেখতে পাই যে অনেকে এ ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হন। এমনি রাস্তায় আমরা যখন চলতে যাই তখনও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হতে হয়। হ্যাঁ, সেই জিনিসগুলো কিন্তু আছে। এবং তবে আমি যেটা লক্ষ্য করছি যে এখন একটু সচেতনতা বৃদ্ধি পেয়েছে, সবাই কথা বলছে। তো আমাদের আরো কথা বলতে হবে, স্যার যেটা বললেন, আমাদের আরো সচেতনতা বৃদ্ধি করতে হবে, কথা বলে যেতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার আসবো। আরুজা, যদি বিষয়টাকে আপনার দৃষ্টিকোণ থেকে একটু ব্যাখ্যা করেন। আরুজা, আপনি আনমিউট করে নেবেন। ধন্যবাদ স্যার। ঈশানী ম্যামকে, ডক্টর আবুল হোসেন স্যারকে এবং আহসান হাবিব স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার ক্ষেত্রে আমি একটুখানি ভিন্নভাবে বলবো, সেটা হচ্ছে যে আমাদের এখানে যেহেতু আমরা পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করছি, তো ব্যাপারটা হয় কি, যখন আমরা না ভয়েসটা রেইজ করতে যাই বা আমাদের সাথে রাস্তাঘাটে বা পারিবারিক ভাবে ইন্টারনালি বা এক্সটার্নালি যদি কখনো কেউ যদি কিছু এসে বুলি বা হচ্ছে কিছু বলে যায় বা কিছু করার ট্রাই করে, সেই সময় যখন আমরা কথা বলার চেষ্টা করি সেই সময় অবশ্যই আমাদেরকে চেপে যাওয়ার কথা বলা হয়। সাথে হচ্ছে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে যে আমাদের যে মেল ফিগার্স গুলো থাকে পারিপার্শ্বিকে, তারা আমাদেরকে বলেন যে এটা হচ্ছে আমাদের সেফটির জন্য আমাদের এমন করা উচিত, অমন করা উচিত। বাট ওনারা ধরতেই পারেন না যে আমাদের এই যে সেফটির কথা বলে আমাদেরকে কিছুটা দিচ্ছেন যে আমি সেফ না। আমরাও কিন্তু সিটিজেন, আমরাও হচ্ছে দেশের সিটিজেন, যেমন করে ছেলেরা যাচ্ছেন, কিন্তু আমরা রাস্তা দিয়ে কিন্তু যেতে পারছি না ওই ধরনের যে মেন্টালিটি নিয়ে যে হ্যাঁ আমার কিছু হবে না, বা আমার পরিবার সেই বিশ্বাসটুকু রাখতে পারছে না। তো আমি ছোট একটা ঘটনা বলতে চাই যে আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম কিছুদিন আগে, আমার সঙ্গে আরেকজন আমারই বান্ধবী ছিল, যিনি কিনা কুর্তি টাইপের একটা ড্রেস পরেছেন, ওড়না পরেননি। তো পাশ দিয়ে যাওয়ার সময় কিছু ছেলে বলে গেল যে ওড়না লাগবে, ওড়না লাগবে। এটার কারণে যখন আমরা জিজ্ঞেস করতে গিয়েছি যে মানে আপনার কেন মনে হলো যে আমাদের ওড়না লাগবে বা তার ওড়না লাগবে, হ্যাঁ, তখন তিনি আমাদেরকে বললেন ওই ছেলেগুলো যে আপু আপনাদের সেফটির জন্য বলেছি। বাট আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যে সেফটির কথা বলে যে আমাদেরকে মানে এই বোঝাতে চাচ্ছেন যে আমরা আনসেফ, হ্যাঁ, এটা যে একটা সমস্যা সেটা কিন্তু ওনারা বুঝতে পারেন না।
আমরা যতই ডিসক্রাইব করতে যাই, যতই বর্ণনা করতে যাই বা ওদেরকে বোঝাতে যাই, সেখানে ওনারা উল্টা আমাদেরকে বোঝাতে আসেন যে না, এইভাবে চলা যাবে না। তো হ্যাঁ, আমরা অনেকেই আছে আমাদের প্রজন্মে যে নুজা যেটা বললো যে আমরা কথা বলার চেষ্টা করি, কিন্তু আমাদেরকে চেপে দেওয়া হচ্ছে, এখনো চেপে রাখা হচ্ছে। আমাদের অনেক পথ এখনো বাকি এর থেকে বের হয়ে আসার জন্য। আমরা আরো আপনার কথা শুনবো। যে জায়গাটা ঈশানী ম্যাডাম বলতেছিলেন যে এখন পরিসংখ্যান গুলো নানাভাবে তৈরি হচ্ছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা পরিসংখ্যান দিচ্ছে। একটা সময় হয়তো পরিসংখ্যানের বিষয়গুলো এভাবে ছিল না, কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম বা সিটিজেন জার্নালিজম যেটা বলি, এই বিষয়গুলোর অ্যাভেলেবিলিটির কারণে সহিংসতার চিত্রটা খুব দ্রুতই আমাদের কাছে পৌঁছে যায়। এমনকি সহিংসতার ভয়াবহতা, বর্বরতার বিষয়গুলো আমাদের কাছে পৌঁছে যায়। এটাকে এই যে বিস্তৃতি, এটা পৌঁছে যাওয়া, বিস্তৃত হওয়া, এটা কি নতুন করে কিছু মানুষকে সহিংসতায় উদ্বুদ্ধ করে, নাকি এটার কারণে আমরা আরো বেশি ভীত হয়ে যাচ্ছি নারীরা সামগ্রিকভাবে, যে ভয়ের কারণটা আরো বাড়ছে, যে কারণে তারা নিজেরাই দুর্বল হয়ে যাচ্ছে? এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? আমাকে জিজ্ঞেস করলেন? আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যে এই যে সংবাদগুলো বা নির্যাতনের খবরগুলো আমরা পাচ্ছি এবং এর ফলে এটা ভীতি সৃষ্টি করছে কিনা, ইজ দ্যাট ইউর কোশ্চেন? জি জি জি। আমার মনে হয় যে সেটা না, আসলে যত বেশি জানা যাবে তত বেশি ভয়টা তো কোনো একপাক্ষিক বিষয় নয়, যিনি করছেন তিনিও তাহলে ভয় পাবেন। সুতরাং জানানোটা খুব জরুরি, বা জানা বোঝাটা জরুরি, কোথায় হচ্ছে, কতটা হচ্ছে, কি পরিমাণে হচ্ছে। যে যতগুলো সংবাদ আমরা পাচ্ছি তাতে করে তো আমরা রাস্তায় নামতে পারছি বা এর প্রতিবাদ প্রতিরোধে জন্য কথা বলতে পারছি। যে আজকে আমরা কথা বলছি, কেন বলছি, ঘটনাগুলো সামনে আসছে দেখেই বলতে পারছি। সুতরাং জানা তো ভীষণ করে দরকার, এবং জানা মানে একজন ভিকটিম যাতে, মানে একজন যিনি নির্যাতনের শিকার হচ্ছেন তিনি যেন জানাতে পারেন, সে সংবাদ মাধ্যমেই বলেন, পুলিশের কাছেই বলেন, বা যেখানেই হোক, মানে জনপরিসরে তার যেন জানানোর সুযোগ তৈরি হয়, সেই জায়গাটাতেও কাজ করা দরকার। যে সে যেন মানে স্বচ্ছন্দে তার যেন কথা বলার অধিকার থাকে, এবং তার যেন সেই জন্য তাকে যে নিরাপত্তা বা সুরক্ষা দেওয়ার ব্যাপার, সেটা যেন আমাদের প্রশাসন করে। সুতরাং জানানো তো খুবই জরুরি ব্যাপার, এবং অবশ্যই জানাতে হবে, এবং জানালে তার প্রতিকারও তখন আসা সম্ভব, বা সেটা নিয়ে কথা বলার সুযোগ তৈরি হবে আর কি। আরেকটা বিষয় ম্যাডাম, যেটা আপনি বললেন যে জানানোর মধ্য দিয়ে, কিন্তু পারিবারিক পর্যায়ে, বিশেষ করে গ্রামীণ পর্যায়ে নারীরা বা মায়েরা যাদের একটা কন্যা সন্তান রয়েছে, তারা এই বিষয়গুলো, ধর্ষণের সংবাদগুলোর কথা শুনে তাদের মেয়েদেরকে আরো বেশি সচেতন হতে বলছেন। যদি আমি বলি কোরআন করে, আরো বেশি রক্ষণশীল হতে বলছেন, যে মা সময়টা ভালো না, এখন বাইরে বের হয়েও না, কিংবা সময়টা খারাপ, যে কোনো ধরনের ইনসিডেন্ট ঘটতে পারে। এটা কি নারীকে আরো বেশি পশ্চাদপদ করে দিচ্ছে কিনা? না না, নিশ্চয়ই এটা তো আছে। ওই যেটা আবুল হোসেন ভাই বললেন যে একটা ট্যাবু, বা আমি একটু আগেও বললাম যে আমার সামাজিক যে স্টিগমা আছে, যে কোনো একটা মেয়ে নির্যাতিত হলেই সে আসলে ডাবল ভিক্টিমাইজেশনের শিকার হয়। একে তো সে শারীরিকভাবে লাঞ্ছিত হলো, তারপরে সমাজ তাকে নানাভাবে লাঞ্ছনা করতে শুরু করে। তো সুতরাং এই ভয়টা তো অবশ্যই আছে। তো ফলে হচ্ছে যে গ্রামাঞ্চলেই বলেন, শহর অঞ্চলেও, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সবার মধ্যেই এটা আছে, যে না এখন মেয়েদের জন্য নিরাপদ না, বেশি বেরোস না, বা ইত্যাদি। সেটা থাকবে, কিন্তু সেই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। এই জন্যই তো কথা বলা, বা এই জন্যই তো কি করা এটা নিয়ে ভাবা, যে এটার তো আসলে দুটো দিক আছে, যে কিছু প্র্যাকটিক্যাল জায়গাতে কাজ করা, যে আইনি সংস্কার করা, বিচারের আওতায় নিয়ে আসা, সেগুলো যেমন আছে, তেমনি স্ট্র্যাটেজিক জায়গা এইগুলো, যে সামাজিক ট্যাবু ভাঙা, বা সমাজে যে স্টিগমা, মেয়েরা এই যে একাধিক ভিক্টিমাইজেশনের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, প্লাস সামাজিকভাবে যে বঞ্চনা, লাঞ্ছনা বা একঘরে হয়ে যাওয়া, এগুলো, সেইগুলো জায়গাতে কাজ করতে হবে, এবং সেই কাজটা কিভাবে করতে হবে সেটাও আরেকটা আলোচনার ব্যাপার। কিন্তু তাই বলে বলা থেকে থেমে থাকলে আসলে হবে না। আমার অন্তত সেটাই মনে হয়, যে বলতে হবে, আরো বেশি বেশি করে বলতে হবে। বেশি করে বললে যেটা হবে, যে স্টিগমা গুলো একসময়
ভেঙে পড়তে শুরু করবে। তখন মনে হবে যে না, এই যে বেগমগঞ্জের যে একেবারে খুবই প্রান্তিক একটা নারী, উনি যে সাহস করে বললেন, বা হয়তো বেশ অনেকটা দিন পরে তাকে আবিষ্কার করা গেল, কিন্তু সে তো এখন কথা বলছে। বা এই যে সিলেটের এমসি কলেজের যে ঘটনাটা, এই ঘটনাটা যদি না জানা যেত, যদি যারা ঘটিয়েছে তারা কি ভেবেছে যে এই মহিলা, এই নারী এসে কথা বলবে? তারা তো সেটা ভেবে করেনি। সুতরাং এই ঘটনাটা রিপোর্টেড হচ্ছে দেখেই না এর বিরুদ্ধে জনমত তৈরি হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। সুতরাং ওই জায়গাটা আলাদা করে কাজ করতে হবে আমাদের। এটা খুব জটিল ব্যাপার, অনেক দিন ধরে চলে আসছে সামাজিক স্টিগমা বা ট্যাবুজ, এগুলো ভাঙতে সময় লাগবে। কিন্তু আসলে কথা বলা ছাড়া বিকল্প খুব বেশি কিছু নেই। বলার মধ্য দিয়ে হয়তো একসময় কিছুটা হলেও এটা অনেকটা মানে মানুষ এটাকে গ্রহণ করতে শিখবে, যে না, এরকম মানুষও থাকতে পারে, বা যে নির্যাতিত হয়েছে তার তো কোনো দোষ নেই। এই পারসেপশনটা তৈরি করতে হবে সমাজে, যে যে অন্যায় করেছে সেই হচ্ছে দোষী, যার উপর করা হয়েছে সে তো দোষী না, কিন্তু আমরা সামাজিকভাবে তাকেই দোষী বানিয়ে দিই। সেই জায়গাটা ভাঙতে হবে। কিন্তু সেটা আছে, কিন্তু এই বাস্তবতাটা ধীরে ধীরে, এই যে এখন যতটুকু বলছে কয়েক দশক আগে এতটুকুও বলতো না। কেন বলছে? সেই বলার সুযোগটা নিশ্চয়ই তৈরি হচ্ছে, তো সেই সুযোগটা তৈরি করে দিতে হবে যাতে এই ট্যাবুগুলো ভাঙতে শুরু করে। তবে এটা এরকম কিছু না যে একদিনে এইগুলো সবকিছু উল্টে উল্টে পাল্টে ফেলা যাবে, বা মানে এটা তো একটা সিস্টেম, যেটা আবুল হোসেন ভাই বলেছেন, যে এটা একটা ক্ষমতা সম্পর্কের ব্যাপার। সুতরাং এটা একদিনে হবে না, কিন্তু এটার জন্য কাজ করতে হবে বা কথা বলতে হবে, বা কিন্তু বলা থামালে চলবে না, এটা হচ্ছে বড় কথা। জি ম্যাডাম, আপনি যেটা বললেন যে এটা সামগ্রিক সিস্টেমের কিছুটা দায় আছে, বা এটা একটা সিস্টেম। আমি আবার ডক্টর আবুল হোসেনের কাছে জানতে চাইবো যে সামগ্রিকভাবে সমাজে অনেকগুলো অনুষ্ঠান থাকে, তার মধ্যে নারী নির্যাতন একটা। আমরা যদি আমাদের সমাজে দেখি স্যার, নানা ধরনের অপরাধ আছে। নারী নির্যাতনকে যদি যে অনেকগুলো অপরাধের ভিতরে একটা হিসাবে দেখি, সে জায়গা থেকে একটু আজান হচ্ছে, একবারে শব্দটা বেশি চলে আসছে। ঠিক আছে স্যার, আমরা আপনার কাছে আগে আমরা আবার একটু আরুজার কাছে শুনে আসি যে আরুজা বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবে, যে ওদের পারিবারিক আসপেক্ট থেকে কিংবা ওর নিজের জায়গা থেকে ও সামগ্রিক এই ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে নিজের লাইফস্টাইলে কোনো পরিবর্তন এনেছে কিনা, কিংবা পরিবর্তন আনার ব্যাপারে অন্যের দ্বারা কোনো এ ধরনের পরামর্শ পেয়েছে কিনা, বিষয়টা ওর কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ স্যার। স্যার যেটা বলেছিলেন যে পরিবার থেকে আমাদেরকে এখন আরো বেশি বলা হয় সাবধানতা অবলম্বন করতে, যে ইভেন দিনের বেলাতেও যখন বের হতে যাই সেই সময় হচ্ছে পরিবার থেকে একটা, বাবা মার কাছ থেকে একটা কথা চলে আসে যে সাবধানে থাকবি, বেশিক্ষণ থাকবি না। এই জিনিসগুলো, এটা অ্যাকচুয়ালি প্রতিবন্ধকতা বললেই চলে, যে আমরা আরো বেশি কনসার্ন হতে হচ্ছে, বা অনেক কিছু কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে হচ্ছে, প্রোডাক্টিভ কাজগুলো করতে পারছি না খুব বেশি। তো যেই ব্যাপারটা নর্মালি আমি আমার মায়ের সঙ্গে বা হচ্ছে পরিবারের সবার সঙ্গে বলি, সেটা হচ্ছে আসলে এখানে আমরা যত চেপে যাই না কেন, আসলে এটাতে লাভ নেই। আমাদের নিজেদেরকে আরো এগোতে হবে, এগুলো নিয়ে কথা বলতে হবে। আমি একটা জিনিস, পরিবারের প্রত্যেক পরিবারে কিছু না কিছু এই ধরনের ঘটনা ঘটেই থাকে, যেগুলো আমরা নর্মালি বলি না, হয়তোবা যখন কেউ বলার চেষ্টা করে সেই ক্ষেত্রে হচ্ছে যে যিনি ভিকটিম তাকেই দোষারোপটা করা হচ্ছে। কারণ যিনি করছেন, যে কালপ্রিট বা দোষী থাকেন, তিনি অ্যাকচুয়ালি তার একটা শক্ত একটা স্থান থাকে, সে আগে থেকেই জানে যে যার সঙ্গে সে করতে যাচ্ছে ভিকটিম কখনোই কথা বলতে পারবে না, অথবা যদি সে কথা বলেও থাকে তাহলে তার স্থানটা এতটা শক্ত না যে সবাই তাকে বিশ্বাস করবে, যেটা ভালো মেয়ে, খারাপ মেয়ে, মন্দ মেয়ে, এই ধরনের যে ব্যাপারটা চলে আসে। তো আর যারা ভিকটিমের যারা কিনা দোষীর আশেপাশে যে ধরনের ফিমেল ফিগারসরা থাকে বা মহিলা যে ছবি মানুষগুলো থাকে, ওনারা কি করেন যে প্রথমেই হচ্ছে ওই মেয়েটাকে, যে ভিকটিম আছে, তাকেই বলা হয় যে তুমি হয়তোবা তাকে কিছু একটা দেখিয়েছো, তুমি তাকে কিছু একটা বলেছো, এই কারণে তোমার সঙ্গে এমন হচ্ছে। কখনো এটা বলা হয় না যে
হয়তোবা তারও দোষ আছে। যতই আপনার কাছের মানুষ হোক, মানে দুনিয়াতে 70% ধর্ষণ কেসে আপনি দেখবেন যে সেটা ঘরের ভেতরেই হচ্ছে, কাছের মানুষদের দ্বারাই হচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে ওই ভিকটিমকে কেউ বিশ্বাস করতে চায় না। তো বাইরের মানুষদেরকে বলা যতটুকু সহজ, ঘরের মানুষদের সামনে সেটা প্রেজেন্ট করা সেটা ততটাই কঠিন, যেটা আমি মনে করি। তো তখন আমি আমার মায়ের সঙ্গে যখন এই ধরনের বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করছিলাম রিসেন্টলি ব্যাপার নিয়ে, তখন আমার মা একটাই কথা বলছিলেন বারবার যে হ্যাঁ, মেয়েদের সাবধানে চলতে হবে, মেয়েদের এমন করতে হবে, মেয়েদের ঠিকভাবে ওড়না পড়তে হবে, যেটা অলওয়েজ সবসময় আমার মনে হয় 90% মারা এটাই বলবে যে মেয়েদেরই এমন করে চলতে হবে। বাট আমি তখন বলছিলাম যে তুমি কখন আমার ভাইকে গিয়ে কেন বলো না যে তোমার এইভাবে চলতে হবে, তোমার এইভাবে কথা বলতে হবে, এই জিনিসটা তুমি আমার ভাইকে শেখাও। এই কাজটা আমি আমার ভাইয়ের সাথে করি, আমার ছোট ভাইয়ের সাথে করি, যে ভাই তুমি এইভাবে চলবা, কখনো মানে মেয়েরা হচ্ছে হিউম্যান, ওদেরকে মানুষ হিসেবে সবসময় ট্রিট করবা, ছোট বড় যাই হোক। তো এই ব্যাপারটাই আসলে এই জায়গাটায় আমাদের চেঞ্জটা আনতে হবে। এক্স্যাক্টলি, আপনি যেটা বললেন যে চারপাশের এই বিষয়গুলো আপনার উপরও একটা ইনভিজিবল প্রেসার ক্রিয়েট করছে ফ্যামিলি থেকে, সোসাইটি থেকে, যে আপনি দিন দিন অনিরাপদ হয়ে যাচ্ছেন কিনা। সে জায়গাটা নুজহাতের পার্সপেক্টিভ থেকে একটু জেনে আমরা আবার ডক্টর আবুল হোসেনের কাছে যাব। ধন্যবাদ স্যার। আরো যেটা বললো একদম একদম বাস্তব চিত্র। আমার মনে হয় সব বাবা মারাই খুবই চিন্তায় থাকেন। আমার ফ্যামিলিতে ওরকম কোথাও যেতে গেলে হয়তো আমাকে বলা হয় যে সাবধানে যেও, তাড়াতাড়ি চলে এসো। এই ব্যাপারগুলো কিন্তু কাজ করে, এই অনিরাপত্তার জায়গাগুলো, চিন্তাগুলো কিন্তু পরিবারের মধ্যে কাজ করে। কিন্তু সেটা কিন্তু আমরা চিন্তা করি না যে আমরা এই ব্যাপারগুলো আমরা আমাদের ছেলেদেরকে শেখাই না কেন, আমরা এই ব্যাপারগুলো নিয়ে কেন কথা বলি না। হ্যাঁ, এই ব্যাপারগুলো যে মেয়েদেরকেই প্রোটেক্ট করে রাখতে হবে নিজেদেরকে এবং ফ্যামিলিকে প্রোটেক্ট করে রাখতে হবে, এই ব্যাপারগুলো কাজ করে। কিন্তু আমরা কিন্তু মেয়েদেরকে মানুষ হিসেবে সম্মান দেওয়া, আর যেটা বললো যে আমরা আমাদের ছেলেদেরকেও শেখাতে হবে যে তোমরা এরকম ভাবে, এই যে মানসিকতার পরিবর্তনটা, এটা আমাদের দরকার এবং এটা আসলে পরিবার থেকেই শুরু করতে হবে এবং পরিবার থেকে আস্তে আস্তে অন্য সব প্রতিষ্ঠান, সমাজের প্রতিষ্ঠানগুলোতেও এগুলোর ইমপ্লিমেন্টেশন হবে। যখন আমরা পরিবার থেকে এই মনস্তাত্ত্বিক চিন্তাগুলোকে, মানসিক ভাবনাগুলোকে আমরা পরিবর্তন করতে পারবো, নারীদের মানুষ হিসেবে যখন আমরা ভাবতে পারবো, সমান অধিকার দিতে পারবো সমাজে এবং সমানভাবে চিন্তা করতে পারবো, তখনই কিন্তু এটা সম্ভব হবে। আমার মনে হয় না, এছাড়া না হলে এটা সম্ভব হওয়া খুব কঠিন, এই চিন্তাটা বদলানো। নুজাত, আপনাকে ধন্যবাদ। আমরা একটু ডক্টর আবুল হোসেনের কাছে শুনতে যে কথা বলছিলাম, যে বিষয়টা হচ্ছে আমি যদি সমাজে করাপশনের অবস্থা দেখি, সেটাও আমরা সামগ্রিকভাবে বাংলাদেশ প্রেক্ষাপটে খুব খারাপ অবস্থা। আমরা যদি বিচার বহির্ভূত হত্যা দেখি, কিংবা হচ্ছে সামগ্রিকভাবে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, আদার্স যে সোশ্যাল ক্রাইম গুলো আছে, সে জায়গাগুলো যদি দেখি, সেগুলো কোনো একটা জায়গাতেই যে আমরা খুব আরামে থাকবো বা কোনো একটা জায়গায় আমরা নিশ্চিন্তে থাকবো, সে জায়গাটা আমরা দেখি না। তাহলে নারী নির্যাতনকে কি শুধু একটা আইসোলেটেড কম্পোনেন্ট হিসাবে এই পরিস্থিতির ইমপ্রুভ করার সুযোগ আছে, নাকি সামগ্রিকভাবে সমাজের অর্থনীতি, রাজনীতি, সামগ্রিক ব্যবস্থাপনাকে একসাথে ঢেলে সাজানোর কথা বলবেন? সমাজবিজ্ঞান কি বলে বা আপনার নিজের অভিজ্ঞতা এ ব্যাপারে কি বলে? স্যার একটু আনমিউট করে নেবেন। জি স্যার, শুনছি স্যার। শোনা যাচ্ছে এখন? জি। এই প্রজন্মের যে কথাগুলো আমরা শুনলাম, আমার মনে হয় যে এটা তো খুবই পরিচিত কথা, যে মারা মেয়েদের বের হওয়ার ক্ষেত্রে, এটা আমাদের বোনদের ক্ষেত্রে একই ধরনের ব্যাপার। কিন্তু অন্য যে দিকটা হচ্ছে, সেটা হচ্ছে যে আজকে কিন্তু প্রতিবাদ হচ্ছে। এই যে প্রতিবাদটা হচ্ছে, সেটা কিন্তু একটা বিরাট জায়গা। এখন একটা অন্য বিষয় আমি বলি, যেটা আপনি বললেন যে সোসাইটিতে করাপশন তো বহু রকমের, যেখানে যাই আমরা, যে সেক্টরে যাই, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বেশি বেড়ে গেছে। করাপশনটা বেশি আগেও ছিল, এখন আরো বেশি হয়েছে। যেটাই আমরা যদি বলি ব্যাংক লুটপাট, সেটাও বেশি হয়েছে। কিন্তু পার্টিকুলারলি সব বিষয়গুলো নিয়ে একসঙ্গে ফাইট করার তো ব্যাপারটা না। আমি সমাজের জায়গা থেকে, সমাজ বিজ্ঞানের
ছাত্র হিসাবে যে বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে আমাদের, সেটা হলো যে বিষয়টা আজকে ঘটতেছে, যে নারীর সহিংসতার কথাটা বলেছেন, এগুলো বহুদিন ধরে ঘটতেছে, কিন্তু এটা খুব বেশি ইয়েতে আসে না, আলোচনায় খুব বেশি আসে না। একটা পজিটিভ দিক হচ্ছে, যদিও অনেক কথা আছে, যেটা এখন এটা আলোচনায় আসছে এবং এটার বিরোধিতা করার খুব একটা ব্যাপার থাকছে না। কিন্তু এটা কে করছে? আমরা কি বায়বীয়? আমার প্রশ্নটা হচ্ছে যে বায়বীয় ভাবে তো আর দেখার ব্যাপার নাই যে পুরুষ, যেটা আরো যা বলার চেষ্টা করেছিল, প্যাট্রিলিনিয়াল সোসাইটি, প্যাট্রিয়ার্কি, এই যে বিষয়গুলো, সেটা একটা আলোচনা। কিন্তু আমি এটা ক্লাসে পড়াই, যেটা হচ্ছে যে আমাদের প্রাইম মিনিস্টার আজকে নারী, আমাদের স্পিকার নারী, মন্ত্রীর নারী আছে, সমস্ত সংসদ সদস্যরা যদি নারী হয়, তবুও কিন্তু এই যা চলছে, তবুও কিন্তু প্যাট্রিলিনিয়াল স্টেট থাকবে, পুরুষতান্ত্রিক রাষ্ট্র। এটা ম্যাক্স ওয়েবারের ব্যাখ্যা, এবং এটা অনুপম সেন তার পিএইচডি থিসিসে, যে বাংলাদেশ রাষ্ট্রটা কি, বাংলাদেশ স্টেটটা হচ্ছে প্যাট্রিলিনিয়াল, এটা লিঙ্ক করা। কাজেই যখন আমরা বুঝি অনেকেই যে পুরুষতান্ত্রিক, এই পুরুষতান্ত্রিক মানে পুরুষ মানুষগুলোর শাসন, এরকম বলা, রাষ্ট্রটাও কিন্তু একই অবস্থায় আছে। তো সে রাষ্ট্রের জায়গা থেকে যদি আমি বলি যে রাষ্ট্র আজকে যে বিষয়গুলো, একটা উদাহরণ দিই আমি, কয়েকদিন আগে আমাদের সম্ভবত এটা কয়েকদিন আগে হলো, যেটা হলো যে রেপ করার জন্য ফাঁসি নিয়ে আসা হলো। আগে কিন্তু যাবজ্জীবন ছিল, কিন্তু পরিসংখ্যানটা হচ্ছে এটা, অনেকে, আমার বলার কথা নেই, অনেকেই এটা বলে দিয়েছেন, যেটা হচ্ছে যে এটা হচ্ছে, এটাকে এইভাবে দেখেছেন রেপ, বাট অ্যাক্টিভিস্ট কল ইট এ কপ আউট। কপ আউট মানে হচ্ছে এটা দায়িত্ব এড়িয়ে যাওয়া আর কি। তো দায়িত্ব এড়িয়ে যাওয়া এই জন্য যে ঠিক আছে ফাঁসি দিয়ে দিলাম, কিন্তু 3%-এর এটা মাত্র হয় বা 7%-এর হয়, শাস্তি হয়। এখন ফাঁসি দেওয়াতে আমার লাভটা কি? আমার কিন্তু একটা জায়গা, এটা আমরা সবাই জানি, যে আমরা যে দেখছি যে রেপ করার পরে আপনার মেরে ফেলতেছে, মারতেছে, এবং এটার সংখ্যাটা কিন্তু বিরাট। এটা কিন্তু আমরা এমনি জানি 1/3 এরকম ঘটনাগুলো ঘটতেছে, যে মেরে ফেলা। তো মেরে ফেলা যখন হয়, যখন মামলাটা হয়, তখন তো এটা মার্ডার কেস হয়ে গেল, তখন তো তার বদলে কিন্তু যে ফাঁসি, সেটা তো আছেই। তো এটা আমি বলবো যে এটা আইওয়াস এটা করা হয়েছে। এবং আজকের এটা ঘটনা আমি অন্যভাবেই যাই, যেটা রাস্তায় যে আমরা লোকজন যে নেমেছে, আমরা যে সবাই বিভিন্ন ফর্মে যে এইসব জায়গাগুলো প্রতিবাদ করছি, এটাকে সবাই পজিটিভ হওয়া উচিত। কিন্তু কিছু কিছু ঘটনা দেখা যায় যে উল্টো। এইখানে আমি বলতে চাচ্ছি রাষ্ট্র এবং পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার, এরা যে বিষয়টা যেভাবে দেখে, যেমন আজকে নোয়াখালীমুখী একটা যাত্রা হয়েছিল, হ্যাঁ, লং মার্চ। তো যারাই করুক এটা স্বাগত জানাই, কিন্তু আজকে ওরা হামলার সম্মুখীন হয়েছে, এবং যাদের দ্বারা হামলার সম্মুখীন হয়েছে তারা এই যে সরকারি থাকা দলের লোকজনের দ্বারা। এটা ঠিক হয়নি। এটা হলে যে ব্যাপারটা ঘটছে, তাহলে কি আমরা যে প্রতিবাদটা করছি, এটা তো আর কোনো না, এই প্রতিবাদটা যে লোকজন করছে, এটা কেন বাধা দেওয়া হচ্ছে? এইখানে হচ্ছে যে গণতান্ত্রিক যে জায়গাটা আমাদের, যে মানে রাইট টু টক, এই রাইট টু টকের জায়গাটা আমাদের খানিকটা দীর্ঘদিন ধরেই বন্ধ হয়ে আছে। তো এইখানে এই ব্যাপারটাকে সামগ্রিকভাবে দেখতে হবে, যে আমাদের যে গণতান্ত্রিক চর্চা, সেটার মধ্যে নিয়ে আসতে হবে, এবং সমাজের সিভিল সোসাইটির ভয়েসটা আজকাল খুবই কমে গেছে। আমরা বিভিন্ন স্টাডিতে দেখতেছি, এবং এমনিও দেখতে পাচ্ছি সিভিল সোসাইটি খুব একটা বেশি কথা বলতে পারছে না। তো সহজ করে বললে এটাই দাঁড়ায় যে আজকে যে প্রতিবাদের জায়গাটা, সেটা থাকতে হবে। এবং আমি সমাজতাত্ত্বিক জায়গা থেকে আমরা এভাবে দেখব, রাষ্ট্রকে অনেক বেশি এটার প্রতি অ্যাড্রেস করার চিন্তা করতে হবে, যদিও রাষ্ট্র উল্টো মুখে যাচ্ছে। আর রাইজ অফ সোসাইটি লাগবে, যেটা এখন ঘটছে। এবং রাইজ অফ সোসাইটিটা এরকম যে সমাজ যখন উঠে আসে, আমরা যখনই দেখছি, যখন কোনো মুভমেন্ট, ঈশানী চক্রবর্তী উনিও মুভমেন্ট করেছেন এক সময়, বিভিন্ন আমরা একসঙ্গে করেছি, তখন কিন্তু এই ঘটনাগুলো থাকে না। একসঙ্গে ছেলে মেয়ে রাত্রে চলা হচ্ছে, কিচ্ছু হয় না। এবং এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা এই প্রজন্মের এখন এগুলো আন্দোলন কমে গেছে, ঈশানী চক্রবর্তী আপনি, এরা অতখানি জানে না। কিন্তু যখন একটা মুভমেন্ট হয়, আমরা যদি তেভাগা মুভমেন্টের সময় দেখি, তখনও কিন্তু রাত দিন কিন্তু একসঙ্গে চলেছে। আমরা যদি তারও আগে চলে যাই, তাহলে আজকে যে আমরা প্রীতিলতা ওয়াদেদার, তাই না ঈশানী নামটা? প্রীতিলতা, এবং হ্যাঁ ওয়াদেদার, সে হলো প্রথম মানে নারী শহীদ বলা হয় আর কি। তো তারা কিন্তু রাতে অপারেশন করতো, সে মারা গেছে বলে, আরো না, একা তো ছিলেন না,
তার মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনেও কিন্তু অনেক সংগ্রামী নারী ছিলেন, যারা দিন রাত এইসব ব্রিটিশ শাসকদের ইয়েতে নারী পুরুষ একসঙ্গে রাতের বেলা চলতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে। স্যার আরেকটা বিষয় স্যার, আপনি যেটা বললেন আন্দোলনের বিষয়ে, যেটা ঈশানী ম্যাডাম শুরুতে বলেছেন যে প্রতিবাদ বা সম্পর্কিত অধিকার সম্পর্কিত কথাবার্তা, টকশো, এগুলো প্রচুর বেড়েছে। কিন্তু এই জায়গা থেকে আমি ঈশানী ম্যাডামের কাছে একটু জানতে চাইবো, আবুল হোসেন স্যার যে বিষয়টা আলোকপাত করছিলেন আন্দোলনের বিষয়টা, একটা হচ্ছে ভাষা ভাষা প্রতিবাদ, আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিলাম কিংবা আমি একদিন কালো ব্যাজ ধারণ করলাম, এটা একটা। কিন্তু আমরা বই পড়ে কিংবা সিনিয়রদের কাছ থেকে শুনে যেটা দেখেছি 95-এর সেই ইয়াসমিন হত্যা বা অন্যান্য ঘটনাগুলো, তখন সামগ্রিকভাবে সমাজ যেভাবে সংঘবদ্ধ প্রতিবাদ করেছে কিংবা আপনারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে থাকতে যে ধরনের প্রতিবাদগুলো করেছেন, সেটার কি কোনো অভাব এখন দেখা যায়? বা এই বিষয়টার ব্যাখ্যা আপনি কিভাবে করবেন আসলে? কিছুটা অভাব তো আছেই, যেটা আবুল ভাই বললেন আসলে, যে আগের মতো আগে 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের কথা আমরা যদি বলি, যে কি পরিমাণে ছাত্র ছাত্রী রাস্তায় নেমে এসেছিল একেবারে জীবনটাকে হাতে নিয়ে, একেবারে গুলির সামনে দাঁড়িয়ে। তো সেইগুলো হয়তো নেই, সেটা নেই কেন তার নিশ্চয়ই আরো অনেক কারণ আছে, আমাদের আজকের আলোচনার বাইরে যে তাহলে সেগুলো আলোচনা করতে হবে। তবে এখন যেটা হচ্ছে যে অনেক বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা প্রতিবাদ অনেক বেশি হচ্ছে, মানুষ অনেক বেশি ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে, এবং ওই যেটা রাষ্ট্রের তো একটা সম্পর্ক আছে, একটা পৃথিবীটা মানে ক্যাপিটালিজম, একটা ভোগবাদী সমাজ তৈরি হয়েছে, আমরা অনেক বেশি ব্যক্তি কেন্দ্রিক এবং ভোগবাদী হয়ে যাওয়াতে আসলে সামষ্টিক চিন্তা থেকে অনেক দূরে সরে যাচ্ছি, সেটা তো আছেই। মানে বৃহত্তর মানে সেই জায়গাটা তো মানে অস্বীকার করার কোনো কারণ নেই, কিন্তু তারপরে আমি খুব আশাহত হব না। একটা জিনিস আমি বলি যে এখন প্রতিবাদের ধরন অনেক বেশি রিয়াক্টিভ হয়ে গেছে, মানে একটা ঘটনা ঘটছে আমরা রাস্তায় নামছি, আমরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি, আমরা কথা বলছি, টকশো করছি ইত্যাদি, কয়েকদিন পরে সেটা ডাই ডাউন হয়ে মানে মরে যাচ্ছে আর কি, কয়েকদিন পরে ওটা আর থাকছে না, ওই আলোচনার পরিসর থেকে ওটা হারিয়ে যাচ্ছে বা স্তীমিত হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমার মনে হয় যে যেটা আসলে সচেতন ভাবেই করা দরকার, সেটা ইউনিভার্সিটি গুলো করতে পারে, ইউনিভার্সিটি ছেলেমেয়েরাই সবার আগের করার কথা, বিভিন্ন নারী সংগঠন বলেন, সামাজিক সংগঠন বলেন, তারাও করতে পারে, যে একটা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নেওয়া, যে এই ঘটনাগুলো ঘটছে আমরা ঘটলেই রাস্তায় নামবো, তারা মানে সেটা না, দীর্ঘ মানে একটা বছরব্যাপী পরিকল্পনা বা তার থেকেও লং টার্ম কোনো পরিকল্পনা করা যায় কিনা। যেমন এই প্রশ্ন আমার খুব করে মানে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে গ্রেটা থনবার্গ, আপনারা সবাই নাম শুনেছেন, সুইডেনের 16-17 বছরের একটা মেয়ে, এই যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে সারা পৃথিবীব্যাপী একটা আলোড়ন তুলে দিল, জাস্ট মানে ধারাবাহিকভাবে একা শুরু করেছিল, তাকে দেখে তারপরে ধীরে ধীরে সারা পৃথিবীব্যাপী এটা ছড়িয়ে পড়তে শুরু করলো, এবং এটা এখন পৃথিবীব্যাপী স্বীকৃত একটা ফ্রাইডেজ ফর ফিউচার বলে, যে প্রতিদিন শুক্রবারে স্কুলে তারা প্রতিবাদ করে এবং স্কুল বর্জন কর্মসূচি করে। আমি বলছি না ওই জিনিসটাই হতে হবে, কিন্তু এরকম আমরা নিয়ম মানে একেবারে ধারাবাহিকভাবে যদি বছর ব্যাপী, সেটা আমাদের রাষ্ট্র করবে কিনা জানি না, রাষ্ট্রের চরিত্রের উপর নির্ভর করে, যেটা আবুল ভাই খানিকটা বলেছেন, যে সুতরাং রাষ্ট্র করুক বা না করুক, এটা কিন্তু সিভিল সোসাইটি থেকে, নাগরিক সমাজ থেকেও হতে পারে, ছাত্র শিক্ষকদের মধ্যে থেকে হতে পারে, যে আমরা ধারাবাহিকভাবে আগামী 1 বছর কি করব, কোনো একটা দিন একটা দিন নির্দিষ্ট করে সপ্তাহে আমরা কি সেদিন এটা নিয়ে কথা বলবো, আমরা যেন ভুলে না যাই বা এই জিনিসগুলো যেন হারিয়ে না যায় আলোচনায়, যে আর একটা ঘটনা ঘটার অপেক্ষায় না থেকে আর একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে। রিঅ্যাক্টিভ নিশ্চয়ই তার একটা গুরুত্ব আছে, যেটা এখন হচ্ছে যে আমরা কথা বলছি, সবাই টকশো করছি, রাস্তায় নামছি ইত্যাদি, সেটার গুরুত্ব নিশ্চয়ই আছে, কিন্তু প্রোঅ্যাক্টিভ না হলে এই জিনিসগুলো স্থায়িত্ব অর্জন করে না বা তার একটা লং টার্ম ইফেক্ট তৈরি হয় না, আমার সেটা মনে হয় যে প্রতিবাদের ওই জায়গাটা। তবে সেই মানে আগের দিনের প্রতিবাদ নেই, কারণ হচ্ছে খুব বেশি ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে আমাদের সমাজ, এবং এই ভোগবাদী ব্যক্তিকেন্দ্রিক পুঁজিবাদী সমাজের যে বৈশিষ্ট্য, সেগুলো আমাদের বাংলাদেশেও ক্রমশ গ্রাস করছে, আমাদেরকে নিজেকে নিয়ে বেশি ভাবি,
সামষ্টিক ভাবনা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি। এই জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তো আমার মনে হয় যে আমি যেখানে পড়াই পাবলিক ইউনিভার্সিটি সেখানে তো আছেই, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যে মানবিক বিদ্যা, সামাজিক বিদ্যা এগুলো ছাড়া যে লেখাপড়া করানো হয়, কতগুলো ব্যবসায়িক মানে কতগুলো আইবিএ কি বিবিএ এমবিএ কম্পিউটার সায়েন্স এগুলো পড়লে সামাজিক মানুষ হিসাবে, মানবিক মানুষ হিসাবে তৈরি হওয়ার সুযোগ কমে যায়। সুতরাং ওই শিক্ষার ক্ষেত্রেও ওই জিনিসগুলো নিয়ে ভাবতে হবে আসলে, যে মানবিক মানুষ তৈরি করা, মানুষকে নিয়ে ভাবার জায়গা, স্পেস তৈরি করা, সেই জিনিসগুলো আসলে করা দরকার আমার মনে হয়। এবং আরেকটু প্রোঅ্যাক্টিভ হতে হবে আমাদেরকে। আপনি সম্ভবত দুইটা বিষয়ে গুরুত্ব সহকারে আলোকপাত করলেন। একটা হচ্ছে নারীর অধিকার প্রতিষ্ঠায় বা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাম্প্রতিক যে কর্মসূচিগুলো আছে, কর্মসূচির ধরনগুলো আছে, সেটাকে পুনর্বিবেচনা করা দরকার, পদ্ধতিগুলো নিয়ে আরো কাজ করা দরকার, একটা স্থায়ী পদ্ধতি তৈরি করা দরকার। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি আলোকপাত করেছেন, আমি যেটা বলার চেষ্টা করেছি যে আমাদেরকে প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ তো আছেই, আমরা কোনো ঘটনা ঘটলে রাস্তায় নামছি, এটা কম বেশি যেভাবেও, কিন্তু প্রোঅ্যাক্টিভ হতে হবে আরো, মানে শুধু কোনো একটা ঘটনার অপেক্ষায় না থেকে সেটা মানে সেটা ভাবতে হবে যে আমরা ধারাবাহিকভাবে বছর ব্যাপী কোনো কর্মসূচি নিতে পারি কিনা, সেটা যে ধরনেরই হোক না। ক্ষেত্রে নতুনত্ব নিয়ে আসার কথা বলছেন এবং একটা পরিকল্পিত কর্মসূচির কথা বলছেন। এক্স্যাক্টলি, খুবই জরুরি। আরেকটা বিষয় আপনি অত্যন্ত চমৎকার ভাবে বললেন যে আমাদের কারিকুলামে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় আমাদের অনেকগুলো উইং আছে, অনেকগুলো সাবজেক্ট আছে, মাদ্রাসা, ইংলিশ মাধ্যম, বাংলা মাধ্যম, পাশাপাশি উচ্চশিক্ষা। খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষার ব্যাপারটা মানে খুবই গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষা পর্যায়ের যে কোনো সাবজেক্টে, সে পিওর সায়েন্সে পড়ুক কিংবা সোশ্যাল সায়েন্সে পড়ুক, যেন মানবিক বিষয়গুলি, সমাজ বিজ্ঞানের বা সমাজ সংক্রান্ত, মূল্যবোধ সংক্রান্ত মৌলিক বিষয়গুলো যেন সে শিখতে পারে, এই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার কথা ঈশানী ম্যাডাম বললেন। এই বিষয়ে কি ডক্টর আবুল হোসেন কিছু বলবেন? বিষয়গুলো আলোচনা হচ্ছে, আসলে এত বেশি ছড়িয়ে ছিটিয়ে যে কোনটা থেকে কোনটা আলোচনা করবো আর কি। তারপরও আমার কতগুলো মনে হচ্ছে যে আমাদের একটা কথা, যে অ্যাওয়ারনেস বিল্ডিং একটা শব্দ আজকাল খুব বেশি ব্যবহার হচ্ছে। শব্দটাকে তো ওইভাবে করে ফেলে না, এটার পজিটিভ দিক নেগেটিভ দিক, এই শব্দটা একটু মানে কি বলবো আর কি, এই শব্দটার খুব বেশি মূল্য নেই আসলে। এইরকম করে আমরা অ্যাওয়ারনেস যে কত রকমের হচ্ছে, এবং এটা এনজিও ফান্ডেড, এটা সেটা সব মিলে কিন্তু অ্যাওয়ারনেস নাম করে প্রোগ্রাম যদি দেখেন আপনি, তাহলে মনে হয় সব বিষয় হয়ে গেছে। কিন্তু যে বিষয়টা দরকার সেটা হলো যে ঈশানী চক্রবর্তী যেটা বলছেন, যে আমাদের ওই সময় যতটা আমরা করছিলাম, আমরা এগুলো ভাবতেই পারিনি যে কেউ আমাদেরকে অ্যাওয়ার হতে বলছে, বা সাধারণ ছাত্ররা বা সব মানুষই, আমাদের পরিবারগুলো, তাদেরকেও সচেতন করেছে, তারপর তারা এসেছে প্রতিবাদ করতে, তা কিন্তু না। তো এটা হলো পলিটিক্যাল কালচার, যেটা পলিটিক্যাল কালচার আজকে আমরা, এটা যদি না থাকে তাহলে হবে না। এখন পলিটিক্যাল কালচার চেঞ্জ করার যে ব্যাপারটা, এটা কেমন করে চেঞ্জ হবে? দুইটা জিনিস আছে, এটা শক্ত হয়ে যায়, এটা প্র্যাকটিস, তার মানে বাস্তবে ঘটতে হবে, এলাকায় মুভমেন্ট ইত্যাদি আলোচনা হতে হবে বিষয়টা। এই যে প্রোঅ্যাক্টিভ কথাটা বললেন, মানে হঠাৎ করে কেউ ফেসবুকে দুইটা জিনিস দিয়ে চলে আসলো বা একটু প্রতিবাদ করে চলে আসলো, এইভাবে না। আর এই জন্য যে ব্যাপারটা, সেটা হচ্ছে সংগঠন। একটা কথা হচ্ছে, সংগঠন ছাড়া কিন্তু হবে না, হঠাৎ করে হবে না, এবং সংগঠনের পিছনে পলিটি থাকবে। তো এইখানে আমি বলতে চাই যে আমাদের কোনো না কোনোভাবে আবার সেই কথাটাই, যে গণতান্ত্রিক চর্চা, মানুষের যে বলার স্বাধীনতা, সেটা একটু স্তব্ধ হয়েই আছে। যেভাবে বলি না কেন, টেলিভিশন মিডিয়া সবকিছু বলছে, সবকিছুই, কিন্তু কোনো কিছু বলতে পারছে না। তো এইখানে আমাদের সেই কালচারটা, গণতান্ত্রিক পলিটিক্যাল কালচার যেটা, সেটা বিল্ড আপ করতে হবে, এবং আস্তে আস্তে সেটার জন্য লড়াই করতে হবে আমাদের, এবং নারীকে দেখতে হবে। আমি বেশি কিছু এই ব্যাপারে এত বেশি বলার আছে, আমরা যদি বলি যে আমি এইভাবে বলবো আর কি, যে দিন আর রাত, একটা রাত হয়, একটা দিন হয়। আপনি যে কথাটা প্রথমে বলছিলেন, আমার সঙ্গে যদি 20,000 টাকা থাকে, তাহলে আমি একা বাইরে যাওয়ার ভয় পাই পুরুষ হিসাবে, কারণ যে টাকাটা ছিনতাই করে নিয়ে নিবে, চাকু মেরে দিতে পারে। কিন্তু একজন নারী, সে কিন্তু রাত্রে বেরই হবে না, তাকে সবাই নিষেধ, একা কেন বের হওয়া যাবে? তাহলে আমরা এইখানেই তো পার্থক্যটা বোঝা যাচ্ছে, যে নারী হলে রাত্রে তার জন্য নিষিদ্ধ, বের হওয়াই নিষিদ্ধ। এই যে ব্যাপার, অন্যভাবে আমাদের বলা হচ্ছে, ঢাকা শহরে যদি আমি বলি,
যেটা হলো যে পুলিশ পেট্রোল এবং এটা সে পুলিশ থানা ফাঁড়ি চারিদিকে কিন্তু রয়ে গেছে। তারপরে সবাই যেন মনে হচ্ছে যে নারী আসলেই কিন্তু ঘটনাটা ঘটবে। একা একা যদি বের হয় তাহলে তাকে ওই যে একটা জায়গায় ফেলে দেওয়া হবে, একা কেন বের হয়েছো তুমি, তাহলে সেক্স ওয়ার্কার, এরকম একটা ইয়ে করে বলা হবে। আবার দেখা গেল এরকম ঘটনা আমরা কয়েকদিন আগে থানাতেও দেখেছি, ধরে নিয়ে যে একজনকে বলছে তুমি সেক্স ওয়ার্কার। তো এইরকম ভাবে যে বলা হয়েছে সেক্স, আমার কথাটা হচ্ছে সেক্স ওয়ার্কার যে জায়গাটা, সেক্স ওয়ার্কার প্রতিষ্ঠিত ব্যাপার, এখন এটা একটা পেশা। সেক্স ওয়ার্কারকে কিন্তু একজন যদি সেক্স ওয়ার্কার বলে এটাও কিন্তু বলার রাইট এখন নাই, আগের যুগ কিন্তু চলে গেছে আইনগতভাবে। কাজেই কেউ যে কাউকে যে বলা হচ্ছে যে সেক্স ওয়ার্কার, এবং কোর্টগুলোতে যে ঘটনাটা ঘটছে যে নারীকে একেবারে তাদের মানে সাক্ষ্য আইন তাকে যখন জেরা করে তখন তার একেবারে চরিত্র নিয়ে হান্টিং করে, এবং স্বভাবতই এটা নিয়েও একটা ব্যাপারও আছে যে কোর্টে এটা না বললে এটা বলতে হবে তাদের আর কি, এটা আইনগতভাবে সিদ্ধ। তা আমি যেটা বলতে চাচ্ছি সংক্ষেপে, সহজ করে বলাটা কঠিন, আবার কঠিন কথা সহজ করে না বলতে পারলে সেটাও একটা কিছু হয় না আর কি। তা আমি বলতে চাচ্ছি যে আমাদের আসলে এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি প্রোটেস্ট করতে হবে, এবং বছরব্যাপী প্রোটেস্ট, একটা অর্জন পর্যন্ত আমাদের প্রোটেস্ট, এবং সমাজটাকে, রাষ্ট্র অবশ্যই, যে পুঁজিবাদী রাষ্ট্রের কথা বলা হলো বা নিউ লিবারেল ইকোনমি যাই বলি আমরা, এই রাষ্ট্র কখনো এইসব কথা শুনবে না। কিন্তু এই রাষ্ট্র যখন রাইজ অফ সোসাইটি দেখে, সোসাইটি যখন নড়ে চড়ে বসে, তখন রাষ্ট্র আবার ওই জায়গায় কিন্তু ঠিকই বাধ্য হয়। তো এইসব বিষয়গুলো, এবং যে কারণে আমাদের বাংলাদেশ রাষ্ট্র কিন্তু অনেক সংস্কার হয়েছে, অনেক সংস্কার হচ্ছে, ভালো ভালো সংস্কার হয়েছে, আমরা খালি নেগেটিভ বলবো না। তো এই জায়গা থেকে আমি বলতে চাই ফাইনালি যে কথাটা, যে আমাদের এই প্রোটেস্টটা চালাতে হবে এবং প্রোঅ্যাক্টিভ হতে হবে, এবং এই জায়গাগুলো এক ধরনের সংগঠন, এক ধরনের বলার জায়গা, এবং পরিবারগুলোকে, আমাদের সোশ্যাল ইনস্টিটিউশন, পরিবার থেকে পরিবারকেও কিন্তু ওইভাবে করতে হবে। এবং আমাদের গোলটা থাকবে আমরা যেন, আমাদের মেয়েরা যেন রাত্রে একা হাঁটতে পারে, তখনই আমি বুঝবো যে আমরা একটা জায়গায় পৌঁছেছি আর কি। যদিও খুব কঠিন নয়। আজকে যদি আমরা অন্য জায়গায় দেখি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, ওখানে তো এই প্রশ্নটাই নেই। একটা নারী, নট অনলি দ্যাট, লন্ডনে এইসব জায়গাও, আমার কাছে মনে হয় যে দক্ষিণ ভারতের কিছু জায়গা আছে, কলকাতা দেখলে হবে না, যেখানে এইভাবে কেউ ভাবে না আমাদের মধ্যে রাত্রে হাঁটা যাবে না। আর আমাদের ট্যালেন্ট এগুলো তো আশপাশে আছে, আশপাশেই তো আছে। কারণটা হচ্ছে রাষ্ট্র ওই জায়গায় কিন্তু বলে, পুলিশ বলতেছে রাত্রে আপনি কেন যাচ্ছেন, এবং আমরা যদি বাইরে হই, পুরুষ মানুষও 12টার পর আপনি কেন হাঁটছেন, এই ব্যাপারগুলো আমাদের বলতে, আমাদের পলিটিক্যাল কালচারের কথা বলছি, সেখানে একটা গণতান্ত্রিক প্রশ্ন, মানুষের বলার যে স্বাধীনতা, সেটা খানিকটা হলেও মানে কমে গেছে। আমরা একটু শেষের দিকে চলে আসছি। আপনি যেটা বললেন, আপনার সাথে কণ্ঠ মিলিয়ে আমরা অবশ্যই বলতে চাই, সমাজ ঘুরে দাঁড়াবে, সমাজ ঘুরে দাঁড়াচ্ছে। সমাজ এভাবে চলতে পারে না, নারী পুরুষ সবাই মিলেমিশে আমরা সমাজ সভ্যতার পরিবর্তনের অংশীদার হব। আমি সর্বশেষ ঈশানী চক্রবর্তী ম্যাডামের কাছে একটু পরামর্শ আকারে জানতে চাইবো। আমরা এই আয়োজনটা করি মূলত শিক্ষার্থীদেরকে সামনে রেখে, শিক্ষার্থীরাই আমাদের প্রধান দর্শক। তো সামগ্রিক এই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রিভেন্টিভ অ্যাক্টিভিটি হিসাবে শিক্ষার্থীরা কি করতে পারে, এই বিষয়ে যদি আপনি দু একটা পরামর্শ দেন। আচ্ছা, ওইটায় যাওয়ার আগে আমি একটুখানি আবুল ভাইয়ের কথার সূত্রে বলি, যে ওই যে ইউএন উইমেনের কথা বললাম, যে ওরা একটা রিপোর্ট বলেছে যে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গাতেই নারীর প্রতি সহিংসতা আছে, তবে কয়েকটা মাত্রার তফাৎ আছে, এবং যে এই দেশগুলোতে কম, তার মধ্যে যে স্ক্যান্ডিনেভিয়ান, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ওই আবুল ভাই যেটা বললেন খুব ভালো করে, সেটা হচ্ছে যে আসলে ওই যে পলিটিক্যাল কালচার, নিশ্চয়ই সবার উপরে মানে স্ট্রাকচারাল যে ব্যাপার সেটা তো আছেই, যে পলিটিক্যাল, রাজনৈতিক সংস্কৃতি, এবং সেই দিক থেকে তো আমরা পিছিয়ে আছি। আমাদের রাজনৈতিক সংস্কৃতি বা সরকার, মানে রাজনৈতিক সংস্কৃতি খুবই পেশি শক্তি নির্ভর, এবং এই পেশি শক্তি নির্ভর যেটা হলে যেটা হয় যে ক্ষমতার দাপট দেখানোর প্রবণতা থাকে, সেটা সরকারি দল বিরোধী দল সবার মধ্যেই আছে। তো সেইখানে আসলে সহিংসতা তো একটা মানে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই সংস্কৃতিতে, এবং সেই কারণেই সামাজিকভাবেও নানান রকম সহিংসতা, পেশি শক্তির আস্ফালন এগুলো ঘটবে। নারীর প্রতি সহিংসতাও তারই ধারাবাহিকতায় ঘটে, বা ঘটানোর সাহস এবং সুযোগ দুটোই তৈরি হয় আর কি।
আর আসলে কি করা যেতে পারে এটা তো কোনো একটা আসলে ওরকম মানে এক বাক্যে বা দুই বাক্যে বলা কোনো ব্যাপার নেই। শিক্ষার্থীরা কি করতে পারে, যেটা আমি আবুল ভাইয়ের মানে প্রফেসর আবুল হোসেনের সাথে সুর মিলিয়ে, যে শিক্ষার্থীরা যেটা সবচেয়ে বেশি করে যে এই সময়টাই হচ্ছে প্রতিবাদের, একেবারে মাঠে নেমে জোরে ওই শুধু মানববন্ধন জাতীয় প্রতিবাদ দিয়ে কিছু হবে না, আরো বেশি কিছু করা যায় কিনা, প্রতিবাদ প্রতিরোধ ইত্যাদি। কারণ শিক্ষার্থীদের যে সাহস, যে স্বপ্ন থাকে, সেটা আসলে আমাদের এই পর্যায়ে সেটা থাকে না। সুতরাং তারাই এটা ভাঙতে পারে, এই শৃঙ্খল ভাঙা বা না। আমাদের এখন এক সময় ছিল, এখন থাকবে না, সেটা বলছি। অবস্থানগত কারণে এটা পরিবর্তন হয়। সুতরাং এটা যা ছাত্র অবস্থায়, শিক্ষার্থী অবস্থায় যা সম্ভব, এখন মানে হয়তো সম্ভব না। এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে যুগে যুগে বিভিন্ন সময় দেখা গেছে যে ছাত্র সমাজ, শিক্ষার্থী সমাজই এগিয়ে এসছে। তো সুতরাং সেটা তো করতেই হবে। আর সার্বিকভাবে আমার মনে হয় যে এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। তো পুরুষতন্ত্র একটা দৃষ্টিভঙ্গি যেটা বিভিন্ন ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে কাজ করে। ওই জায়গাটাতে বদলাতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর কথা ভাবতে হবে। একেবারে প্রাইমারি থেকে টার্সিয়ারি লেভেল পর্যন্ত সেটা হয়তো শিক্ষার্থীরা করবেন না, আমাদের দেশে নীতি নির্ধারকেরা করবেন, বা সিভিল সোসাইটি থেকে চাপ প্রয়োগ ক্রমাগত বলা হলে হয়তো সেটা হতে পারে যে আমাদেরকে জানাতে হবে যে জেন্ডার সেন্সিটিভিটি, যদিও এনজিও জাতীয় কথা হয়, কিন্তু তারপরেও যে নারী যে একজন ব্যক্তি, তার যে সম্মান, তার যে মর্যাদা, এগুলো একেবারে ছোটবেলা কোন লেভেল থেকে দেওয়া যেতে পারে, গুড টাচ, ব্যাড টাচ, বা কোথায় যাওয়া নিরাপদ, কোথায় যাওয়া নিরাপদ না, এগুলো একদম শিক্ষা কারিকুলামের মধ্যে আসতে হবে। এবং একেবারে টার্সিয়ারি লেভেল পর্যন্ত, আমি শিক্ষার সাথে জড়িত দেখে আমার কাছে মনে হয় জায়গাটা খুব জরুরি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে অর্থনৈতিক স্বাধীনতা। আজকে শিক্ষার্থী এখানে যারা আছেন, আমি বলবো যে সব মেয়েদেরই উচিত পড়ালেখা শিখে কাজে জড়িত হওয়া। ঘরে বসে শুধু রান্না করে সন্তান লালন পালন করে দিন যাপন করার সেই সময়ও নেই। যতদিন মেয়েরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হবে, ততদিন আসলে নারী মুক্তিও হবে না, নারীর প্রতি সহিংসতা বা নির্যাতন যাই বলি সেটারও আসলে পুরোপুরি অর্থনৈতিক মুক্তি হয়ে গেলেই হবে সেটাও না, কিন্তু এটা একটা বড় জোরের জায়গা, এটা মাথায় রাখতে হবে। এবং যেহেতু এটা একটা ক্ষমতা সম্পর্কের মধ্য দিয়ে, পুরুষতন্ত্র কিন্তু এটা ভয় পায় যে মেয়েরা আজকাল কেন বাড়ছে, কারণ মেয়েরা বেরোচ্ছে বেশি, মেয়েরা কাজে যাচ্ছে বেশি, সুতরাং সেখানে মেয়েদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে। সুতরাং তাদের প্রতি তাদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্যই এই সহিংসতার আশ্রয় নেওয়া হয় অনেক সময়। এটার মধ্যে যৌনতার চেয়েও বেশি করে ক্ষমতার দাপট বা ক্ষমতার সম্পর্ক বেশি কাজ করে। তো আমি বলবো যে মেয়েরা যেন সবাই কাজে যুক্ত হওয়ার চেষ্টা করে, কিছু না কিছু কাজে। আর অবশ্যই প্রতিবাদ করতে হবে, সে লেখা মানে যে যেভাবে পারে। তবে ঠিক ওই মানববন্ধন জাতীয় প্রতিবাদের সময় বোধহয় পেরিয়ে এখন আরো একটু বেশি কিছু জোরালো প্রতিবাদের দিকে ভাবতে হবে, এই আর কি আমার মনে হয়। তবে এটা তো একটা বড় ব্যাপার, একটা ইনস্টিটিউশন দীর্ঘদিন ধরে চলে আসছে, একদিনে ভাঙা যাবে না, সবার সম্মিলিত প্রচেষ্টাই এর মধ্যে থাকতে হবে। ধন্যবাদ ঈশানী চক্রবর্তী ম্যাডাম। আজকে প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হলো। আসলে এটা এমন একটা বিষয় যে একটা 1 ঘন্টার সেশনে এতগুলো বিষয় কভার করা কোনোভাবেই সম্ভব না। অনেকগুলো কমেন্টস আসছে, দর্শনের বিচার নিয়ে প্রশ্ন আসছে, কমেন্টস আসছে, নারীর সামাজিকীকরণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আসছে, উন্নয়ন প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে আমাদের প্রিয় দর্শকরা মন্তব্য করেছেন। আমরা পরবর্তী আলোচনাগুলোতে এই বিষয়গুলো স্পেসিফিক ভাবে অ্যাড্রেস করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা যেটা বলছিলাম, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সমাজ বিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগ এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। প্রতি শনিবার সন্ধ্যা 7টায় আমরা কোনো না কোনো বিষয় নিয়ে লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হই। আমরা আগামী সপ্তাহে আবার ক্যারিয়ার ভাবনা, ক্যারিয়ারে কিভাবে সফল হওয়া যাবে এই বিষয়ে আসবো। এরপরে আরেক সপ্তাহে আবার আমরা নারীর প্রতি সহিংসতা নিয়ে আলোচনায় আসবো। আজকে আলোচনায় যারা উপস্থিত হয়েছিলেন, ব্যস্ততার মাঝেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ইতিহাস বিভাগের অধ্যাপক ঈশানী চক্রবর্তী ম্যাডাম আমাদের সাথে ছিলেন, ডক্টর আবুল হোসেন আমাদের সাথে ছিলেন, আমাদের শিক্ষার্থী 2 জন আমাদের সাথে ছিলেন। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আলোচনায় অত্যন্ত প্রাঞ্জলভাবে অংশগ্রহণের জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করছি নারীর প্রতি সহিংসতার
যে কথা আমরা বলছি এটা কোনো একক ব্যক্তি বা একটা গ্রুপের পক্ষে সম্ভব না। আমরা সবাই আমাদের চিন্তা, চেতনা, লেখনী, কথাবার্তা, দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে সামগ্রিকভাবে এই পরিবর্তনের বাহন হব, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।